নমস্কার, শুভ সন্ধ্যা। মৌসুমী, সৌমেন, আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? কোনো অসুবিধে নেই তো? মনে হচ্ছে কোনো অসুবিধে নেই। ঠিক আছে, প্রথমেই বলি যে ফেসবুক গ্রুপ গানের তরি থেকে আজকে সন্ধ্যায় আমি আমন্ত্রিত হয়েছি কবিতা পাঠের আসরে। তো এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি ওদের এই গ্রুপের যিনি অন্যতম অ্যাডমিন, যারা সৌমেন দাস এবং মৌসুমী দে। মৌসুমী আমাকে আমন্ত্রণ জানিয়েছে, ভারী মিষ্টি মেয়ে মৌসুমী। তো এছাড়াও আমি এই গ্রুপের আরও যারা অ্যাডমিন আছেন, আমি প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এই গ্রুপে আমার যোগদান খুব বেশি দিনের নয়, কিন্তু আমি খুব ভালো করে লক্ষ্য করেছি ভীষণ সুন্দর এদের পোস্টগুলি বা এদের নিবেদনগুলি, অনন্য সাধারণ একেবারে। তাই আমার তরফ থেকে একেবারে আন্তরিক কামনা, শুভেচ্ছা রইল গ্রুপটি দীর্ঘদিন চলুক, আরও অনেক সদস্য হোক। এবারে একটা কথা না বললেই নয় যে এখানে আমি গানের প্রোগ্রাম অনেক শুনেছি, গানের অনুষ্ঠান অনেক শুনেছি, তো সেখানে তো বাদ্যযন্ত্রের ব্যাপার থাকে। কিন্তু আজকে আমার কবিতায় শুধুই, যদিও আমি কিছু ব্যবস্থা করতে পারিনি কোনো যন্ত্রের বা কোনো মিউজিকের, তো শুধুই এখানে আমার বক বক শুনতে হবে। জানি না কতটা আপনাদের ভালো লাগাতে পারবো, তবে ভুল ত্রুটি থাকতে পারে, নিজ গুণে সব মার্জনীয়। আজকে আমি যে কবিতাগুলো দিয়ে আজকের অনুষ্ঠানটাকে সাজিয়েছি, বিভিন্ন কবির কবিতা, তো কিন্তু চিরাচরিত পথে রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করছি না। আমি প্রথমেই শুরু করছি যে কবিতাটি দিয়ে, তার নাম হচ্ছে হয় না, কবি সুভাষ মুখোপাধ্যায়। কেন এই কবিতাটি বেছে নিলাম তার একটা কারণ আছে। সেটা হলো যে আমরা আবৃত্তিকারেরা তো কবিদের কবিতা আবৃত্তি করি, কিন্তু কবিদের যে কবিতা লেখার সময় তারা নিজের আনন্দে লেখেন, কিন্তু যখন ফরমায়েশি লেখা লিখতে হয় তখন তাদের কি যন্ত্রণা ফুটে ওঠে, সেইটি এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। কাজেই আমার প্রথম কবিতা হলো হয় না, কবি সুভাষ মুখোপাধ্যায়ের। কবিতা চান? মাফ করবেন, হয় না। কলমটা ঠিক কল নয় তো, কবিরাও নয় দাঁড়ে ঠিক ময়না। হয় না। আপনি মশাই পেট চিরে চান মুক্ত, জানেন না তো কি যন্ত্রণা মুচড়ে ওঠে পাতায় পাতায়, যখন ছাপেন একটি করে সুক্ত। কবিতা চান? ধৃষ্টতা এই, আপনি চান গয়না। হয় না তাই হয় না। এবার আমার দ্বিতীয় কবিতা দুই পৃথিবী, কবি নূর আয়েশা আয়ুষ। এই কবিতাটিও বলার একটা কারণ আছে। আমাদের 51 পরিবার আজ নেই বললেই হয় প্রায়। আমরা সব নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করছি, সেখানেও আমরা খুব নিঃসঙ্গ, একা। তারপর হাত বাড়াই ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে, ফেসবুক, টুইটার, ভার্চুয়াল ফ্রেন্ডস। কিন্তু কবি এখানে প্রশ্ন তুলে দিয়েছেন যে আটকে রাখার মানুষ অনেক, আগলে রাখার কই। কাজেই শুরু করছি এই কবিতাটি দুই পৃথিবী, নূর আয়েশা আয়ুষ। জড়িয়ে ধরার মানুষ অনেক, জড়িয়ে রাখার কই। আধিক্যে তাই প্রকাশ বাড়ে, অথচ মুখোশ নীরব রই। আটকে রাখার মানুষ অনেক, আগলে রাখার কই। অসুখে নীরবতা বাড়ে, অথচ মৃত্যুতে হইচই। এরপর অবশ্যই রবীন্দ্রনাথ, তাকে ছাড়া তো আমাদের চলবেই না। সুতরাং রবীন্দ্রনাথের একটি কবিতা, এই কবিতাটিও খুব
অসাধারণ, আমার খুব ভালো লাগে। আমি শুরু করছি সেই কবিতাটি দিয়ে। এটা খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতার নাম অসাবধান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নৈকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকে গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথায় ঢোকে। ভাঙে কতক, হারায় কতক, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনো দিন বা শূন্য থাকে, মিথ্যা সে দোষ ধরা। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কবে, মুক্তি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। কি অসাধারণ কবিতা না? এরপর এটা যেমন রবীন্দ্রনাথের নিজের লেখা কবিতা, তেমনি এবার একটি কবিতা বলবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে একজন ছাত্রীর ভাবনা। খুব সুন্দর কবিতাটি। কবিতার নাম কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথকে, কবি সুবোধ সরকার। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়। ঈশান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটা বিরাট আয়না, তাতে খাদ্য ও খাদকের মুখ, কিন্তু দুজনের কেউ জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বার্গম্যান, কুরোসাওয়া, আইনস্টাইন। কিন্তু একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আধ খাওয়া আপেল। এবং চমৎকার সেই ছেলেটি, আমার 1 বছরের প্রেমিক, আরেকটি আধ খাওয়া আপেলের সাথে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমায় বললে, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চলো আমরা এবার 3 জনে মিলে চাঁদিপুর যাব।
চর কষাতে পারিনি। ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের ৩৭ নম্বর পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এবার আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সব কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে। রাত জেগে এরপর গীতবিতান পড়েছি। এত আকাশ আপনার গানে, কি করেছেন আকাশ নিয়ে? তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে? ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় হতো না। এত গীতবিতান পড়ার কি আছে, রাবিশ। সেই দিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও। অন্য একজন কোথাও আছেন, তিনি আমার বাবা। ওপরতলার রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক। ঠাস করে চড় মেরে বললেন, তোমার টাকা পয়সা যা লাগবে সব পাবে, কিন্তু আজ থেকে আমায় আর পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জলে ভিজে গেছিল সেদিনের পৃষ্ঠাগুলো। ৩৭, ৫৮, ২১২, ৫৩ পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন, কিন্তু আপনি যেমন দিয়েছেন, নিয়েছেনও তেমনি। তবে নিন, আরো নিন, আরো আরো। আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো। আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেননি। আপনার আকাশ, তাই আমার আকাশ। আচ্ছা, আপনি কখনো ভুল বুঝবেন না তো আমাকে? এরপর দুজন মানুষের কথা খুব মনে পড়ছে, যারা আমাদের অনেকেই এই করোনা আবহে আমরা অনেককে হারিয়েছি, কিন্তু দুজনের কথা না বললেই নয়। এক সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নবনীতা দেবসেন, দুজনেই আমার অত্যন্ত প্রিয় কবি। তো সেই জন্যই সৌমিত্র চট্টোপাধ্যায়ের তো মানে কি বলবো, একাধারে অভিনেতা, একাধারে শিল্পী, একাধারে কবি, একাধারে আবৃত্তিকার, অনেক কিছু। তো আমি যেসব ভালো রচনা আছে আরও, সেগুলোর সময় পাইনি। আর আমি ছোট্ট একটা কবিতা ওনার বলছি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতার নাম ভালোবাসা কি। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, সেটাই ভালোবাসা।
যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, সেটাই ভালোবাসা। এরপর নবনীতা দেবসেনের মনের মানুষ। অনেকেই আছেন, আমি বিশেষ কারো নাম বলছি না, অনেককে দেখতে পাচ্ছি। সকলকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা থাকুন, আমি অনুরোধ করব, আমি অনেক ভালো ভালো কবিতা চেষ্টা করব বলার। নবনীতা দেবসেন আমরা জানি যে বিবাহ বিচ্ছিন্না ছিলেন। তো এই কবিতাটা পড়তে পড়তে কোথায় তার কষ্টের সঙ্গে, যন্ত্রণার সঙ্গে আমরা যেন একাত্ম হয়ে যাই। মনের মানুষ। মনে মনে সারা দিন দেখা, মনে মনে নিত্য সহবাস, সারাক্ষণ কাছে কাছে থাকি, সারা দিন কথা বলি। বইখানা কোথায় ফেললে? বেরুচ্ছ কি? ফিরবে কখন? মনে মনে লাগিয়ে দিই জামার বোতাম, ভুরু থেকে সরিয়ে দিই ঝুঁকে পড়া কেশ, মনে মনে এগিয়ে দিই কলম রুমাল। মনে মনে অহর্নিশি, মনে মনে সারা দিন রাত খুব ঝগড়া, খুব যত্ন, মনে মনে আদর টাদর। সারা দিন সারা রাত আজীবন নিখিল বিস্তার। মনের মানুষ। সত্যি সত্যি পথে ঘাটে দেখা ঘটে গেলে হাত তুলে নমস্কার, কি খবর, সবাই ভালো তো? পথে ঘাটে আকস্মিক দেখা হয়ে গেলে সর্বনাশ ঘটে। দক্ষিণ মেরুর প্রান্তে ভয়ঙ্কর ভূমিকম্প হয়, ডুবে যায় আইসবার্গ, মাটির বরফ ফেটে ফুঁসে ওঠে লাভার দুরন্ত স্রোত। মনে মনে ঘোর যুদ্ধ, মনে মনে উষ্ণ রক্তপাত, দুর্ধর্ষ ধাতব অগ্নি বহে যায় সুমেরু ও কুমেরু গলিয়ে। এরপর ফেব্রুয়ারি মাসকে মনে রাখতেই হয় একটি বিশেষ দিন, আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আমরা জানি। তো অন্নদাশঙ্কর রায়ের একটি কবি, অন্নদাশঙ্কর রায়ের একটি লাইন মনে পড়ছে যে, তেলের শেষে ভাঙল বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা আসলে এই ভাঙাভাঙির খেলা, এতেই আমাদের বাংলাও একদিন দুটুকরো হয়ে গেল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূব বাংলার মানুষের উপরে জোর করে চাপানো হচ্ছিল উর্দু ভাষা, গর্জে উঠেছিল সেখানকার মানুষ, শত শত মানুষ প্রাণ দিয়েছিল শুধু ভাষার জন্য। সেখানে উল্লেখযোগ্য 4 জন শহীদ হয়েছিলেন, জব্বার, রফিক, সালাম আর বরকত। কাজেই এই বেদনার দিনটি আমাদের বারবার ঘুরে ফিরে আসে, ভুলতে পারি না সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। কাজেই 21শে ফেব্রুয়ারির উপর একটি ছোট্ট কবিতা বলছি। জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ের 21শে ফেব্রুয়ারি। 21শে আমার মাতৃভাষার দক্ষিণী বর্ণমালা, 21শে আমার ক্রোধের গভীরে চেতনার আলো জ্বালা, 21শে আমার ভাইয়ের রক্তে ভিজে ওঠা রাজপথ, 21শে আমার শহীদ রফিক, সালাম আর বরকত, 21শে আমার ফাল্গুনী দিনে নতুন ভোরের আশা, 21শে আমার হৃদয় নিংড়ে উঠে আসা ভালোবাসা, 21শে আমার প্রেমিকার হাসি, রবি ঠাকুরের গান, 21শে আমার 2 বাংলার মিলনের কলতান। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আরও একটি বিখ্যাত দিন আছে। এবছর তো সরস্বতী পুজো, তো দেবী সরস্বতীকে আমরা নিশ্চয়ই স্মরণ করব।
পঞ্চমী, শ্রীপঞ্চমী, কিন্তু কবিতাটি শ্রীজাতর, শ্রীপঞ্চমী নাম। কবিতাটির মধ্যে দিয়ে কবি একটা অসাধারণ বার্তা দিয়েছেন। সেটা হচ্ছে আমার দেশের সবাই যেন অন্তত নাম লিখতে পারে। দেবী সরস্বতীর কাছে কবির একেবারে এটা আন্তরিক চাওয়া, আমাদেরও চাওয়া। ঠিক আছে, তাহলে আমি বলি শ্রীজাতর শ্রীপঞ্চমী। আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কি ফুল লাগে। স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা উপচে ওঠে চকের দাগে। আল পেরিয়ে কাল ছুটে যায়, তৈরি করে সপ্ত জমি। সবাই তাতে ফসল ফলাক, তবেই আমার শ্রীপঞ্চমী। স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায়। কিচির মিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায়। চাল চড়ে না হাঁড়িতে যার, চাল উড়ে যায় হালকা ঝড়ে। তাদের বাড়ির খুদেও যেন দুপুরবেলা নামতা পড়ে। স্বপ্ন দেখি কত রকম, কল্পনা ছুট আলোর গতি। সই দিয়ে যাই পাতায় পাতায়, আর কি চাইব সরস্বতী। তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুক্তাহারে, আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে। তুমি বিদ্যা, তুমি জ্যোতি, তুমি শাস্ত্র, তুমি জ্ঞান, তুমি চৈতন্য, তুমি বুদ্ধি। তোমাকে প্রণাম দেবী সরস্বতী। আমি জানি না কতক্ষণ আমার সময় নির্দিষ্ট আছে, তো আমি তাহলে আমার পরের কবিতায় চলে যাই। শ্রীজাতর আরেকটি কবিতাও পরে বলবো, এখন বলতে চাইছি, এখন বলি একটু মজার কবিতা বলি। সেটা হচ্ছে ভবানী প্রসাদ মজুমদারের মন্দ বরাত। একটু মনে হয় সকলের স্বাদ বদল হবে এই কবিতাটির মধ্যে দিয়ে। আমাদের সকলের একটা কুসংস্কার আছে যে টিকটিকি যদি কোনো কথার সময় 3 বার টিকটিক করে, আমরা কি বলি, কথাটা একদম ঠিক হবে। তো এই নিয়েই কবির কবিতা মন্দ বরাত, ভবানী প্রসাদ মজুমদার। টিকটিকি 3 বার করে যদি টিকটিক, শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাজিগুলো টিকটিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বক্ষ। মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হই জব্দ, শয়তানগুলো মুখে করে না টু শব্দ। এইভাবে 3 মাস মিছে করে চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক। 6000 টিকটিকি বলে দিল টিক 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 টিক। এরপর তসলিমা নাসরিনের একটি কবিতা বলি, আমার প্রিয় কবি। এই সম্পর্কে একটা কথা বলতেই হয় যে আমি তসলিমার একটি নির্ভেজাল কবিতা, কোনো নারীবাদী কবিতা নয়, এমনি একটি খুব সাধারণ কবিতা পোস্ট করেছিলাম একটি গ্রুপে। তো সেখান থেকে এত বাজে আমি কমেন্টস পেয়েছি, আমার খুব খারাপ লেগেছে। এক কবিকে এইভাবে
মানে কবি এবং আবৃত্তিকার দুজনেই আমরা অত্যন্ত অপমানিত বোধ করলাম যে একজন কবির নির্বাসিতা, সব ছেড়ে দিলাম, তার সব কবিতাই কি খারাপ তা তো নয়। যাই হোক, আমি শুরু করছি তসলিমা নাসরিনের অপঘাত। পুরুষ হয়ে জন্ম নিলে সবচেয়ে বেশি কি থাকা চাই? মেধা। নারীর যদি জন্ম হয় সবচেয়ে বেশি কি থাকা চাই? রূপ। নারী কি জানে রূপ আসলে রূপের নিচে তৈরি করে অন্ধকার কূপ। কূপের জলে হঠাৎ নারী রূপের ছাই নেভাতে গিয়ে অলক্ষ্যে দেয় ডুব। আরেকটি ছোট্ট কবিতা। জীবন কোনো স্থবির জলাশয় নয়, ঢেউ থাকবেই। জীবন কখনো নয় প্রতিগন্ধময় অন্ধকার, অবাধ আলোয় একাকার। সেই আলোর অরণ্যে বাড়াবে কেউ না কেউ হাত। হাতে কারো ভালোবাসা, কারো ঘৃণা, একটু আধটু প্রতারণা। আমার বন্ধুদের অনেককেই দেখতে পাচ্ছি, আর গানের তৈরি গ্রুপের তো অনেকেই আছে। তো আমি নেক্সট কবিতায় চলে যাই। এবার খুব সাম্প্রতিককালের একজন কবি, ফেসবুকে আমরা তার কবিতা খুব পাই, জয়দীপ চট্টোপাধ্যায়। তার একটি কবিতা আমার খুব প্রিয়, তার অনেক কবিতাই প্রিয়, কিন্তু একটি কবিতা বেছে নিয়েছি। সে কবিতার নাম হচ্ছে তোমাকে দিলাম। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা তোমাকে দিলাম, খুব মিষ্টি কবিতা। তোমাকে দিলাম কবিতার বন্ধুতা, রুদ্রপলাশ ভুবনডাঙার মাঠ। তোমাকে দিলাম নীল এক সামিয়ানা, বান্ধবময় স্নিগ্ধ বাগান মাঠ। তোমাকে দিলাম 7 রং স্বরলিপি, প্রসাধনহীন বেদুইন ভালোবাসা। তোমাকে দিলাম স্বপ্নেতে লেখা চিঠি, বর্ষার রাত জ্যোৎস্নার পরিভাষা। তোমাকে দিলাম প্রযুক্তি পুরাতনী, তুলসী মঞ্চ 4G স্মার্টফোন। তোমাকে দিলাম বালুচরি কথামালা, প্রিয়তা মাখানো আমার অবুঝ মন। এবার সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা বলি। আমরা সুকান্তকে যেভাবে চিনি, আমার এই কবিতাটি একটু ভিন্ন রকমের। আমরা চিনি 18 বছর, মোরগের কাহিনী, একটি দেশলাই কাঠি, তার সেসব কবিতার ধারই আলাদা। কিন্তু এটি একটি মজার কবিতা। কবিতার নাম সুকান্ত ভট্টাচার্যের, এটা খুবই একটা আনকমন মনে হয়েছে আমার কাছে, এই জন্য এটা বেছে নিয়েছি। কবিতার নাম হচ্ছে মেয়েদের পদবী। মেয়েদের পদবীতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির, তাই ভূমিকা ছড়ার। গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে, দেখেছি অনেক চিঠি পোস্টকার্ড খামে। সেই নিয়মে যদি ঘোষ হয় ঘোষা,
পালিত পালিতা হলে পাল হবে পালা, নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা। মল্লিক মল্লিকা, দাস হলে দাসা, শোনাবে পদবীগুলো অতিশয় খাসা। কর যদি করা হয়, ধর হয় ধরা, মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা। নাগ যদি নাগা হয়, সেন হয় সেনা, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা। আচ্ছা, এরপর আমি শ্রীজাতরই আরেকটি কবিতা বলছি। সেই কবিতাটিও খুবই সুন্দর। তুই চাই। সময় যদি শেষ হয় আমাকে বলো কিন্তু, মৌসুমী বা সৌমেন, মনে করিয়ে দিও একটু। শ্রীজাতর এই কবিতাটি আমার খুব প্রিয়। তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হয়ে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার পদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা, তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ। আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এই রকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। এই ফেসবুকে বসলেই এক সমস্যা, কেমন লাগছে কিছু বোঝা যায় না। অবশ্য কমেন্টসগুলো দেখলে বুঝতেই পারছি, কিন্তু একটা মানে স্টেজ শোতে যেরকম একটা রিয়াকশান ভালো সামনাসামনি হয়, ফেসবুকে তো সেভাবে হয় না। তো যাই হোক, আমি এরপর নেক্সট কবিতায় চলে যাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা একটু বলা উচিত। জন্ম হয় না, মৃত্যু হয় না। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, জন্ম হয় না, মৃত্যু হয় না, একেবারে ভালোবাসার কবিতা। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না,
মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, 3-4টে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। এরপর একটি মনে হয় মজার কবিতা আরেকটা হলে ভালো হয়। আমরা তো হাসির রাজা জানি ডিএল রায়কে, দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কবিতা, ছন্দ একেবারে ছন্দে বললে খুব ভালো হয়, জানি না কতটা পারবো। তো তানসান বিক্রমাদিত্য সংবাদ। কবিতাটার মজা এখানে, রাজা বিক্রমাদিত্যের সভায় যে নবরত্ন ছিলেন তার মধ্যে তানসান মোটেই ছিলেন না, কিন্তু তবু তানসানকে জড়িয়ে একটা ভীষণ সুন্দর মজার কবিতা উনি লিখেছেন, সেটা আমি চেষ্টা করছি বলার। তানসান বিক্রমাদিত্য সংবাদ, দ্বিজেন্দ্রলাল রায়। হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন 9 ভাই, আর তানসান মহা ওস্তাদ এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি মোটে। তা ধিনতা তা ধিনতাকে 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 মিয়াও মিয়াও মিয়াও। যা হোক, এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়ই, কিন্তু রেলপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা ধিনতাকে তা ধিনতাকে 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 মিয়াও মিয়াও মিয়াও। যা হোক, এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আনতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি তানসানের সময় পিয়ানোরও সৃষ্টি। তা ধিনতাকে 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 মিয়াও মিয়াও মিয়াও। যা হোক, তানসান গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসান জ্বলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসান উঠতেন জ্বলে, কিন্তু রাজার ছিল ওয়াটার প্রুফ, আর তানসান এলেন চলে। তা ধিনতাকে 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 মিয়াও মিয়াও মিয়াও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তার গানে শ্রাদ্ধ তা তো হয়েই গেছে কবে, আর তানসান মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে। তা ধিনতাকে 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 মিয়াও মিয়াও মিয়াও। তা ধিনতাকে ধিনতাকে মিয়াও মিয়াও মিয়াও। তা ধিনতাকে ধিনতাকে মিয়াও মিয়াও মিয়াও। সোমেন, খুব ভালো লাগছে দিদি, কতক্ষণ বলবো বলবে, কবিতা অনেক আছে, তোমাদের কতক্ষণ লাগবে সময় সেটা আমাকে বলো। এরপর শুভ দাশগুপ্তের একটি কবিতা আমার মনে হয় বলাটা খুবই দরকার, খুবই পরিচিত আমাদের মধ্যে। শুভ দাসের কবিতা
আমাদের এই কবিতাটি খুব আমাদের ছেলেবেলাকে মনে করিয়ে দেবে। ছেলেবেলায় আমাদের কত স্মৃতি, সব ফেলে আজ আমরা বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু সেই ছেলেবেলা আজও আমরা ভুলতে পারি না। সেটা মনে করেই কবির বোধহয় এই কবিতা লেখা। কবির নাম ছেলেবেলা, শুভ দাশগুপ্ত। সরি, একটু জল খেয়ে। কেমন আছিস, কেমন আছিস আমার ছেলেবেলা? কোথায় আছিস, কার সঙ্গে আমার ছেলেবেলা? কেমন আছিস, কোথায় আছিস সোনার ছেলেবেলা? আমায় বুঝি ভুলেই গেলি দুষ্টু ছেলেবেলা? কেমন আছিস তুই? এখনো কি আগের মতো সন্ধে হলেই গন্ধ ছড়ায় হাসনুহানা জুই? পড়ার ঘরে এখনো কি ধারা পাতার পাতায় জাগে এক এককে দুই? এখনো কি ঘুমে ঢুলিস অঙ্ক করতে বসে? রাত বাড়লে দিদার গল্পে রাজপুত্তর আসে। এখনো কি কাশের বনে ছুটে বেড়াস তুই? ছেলেবেলা, এখনো কি তেমনি আছিস তুই? আজও কি তুই নদীর কথা শুনতে ছুটে যাস? মেঘলা আকাশ নিয়ে মাথায় তেমনি ঊর্ধ্বশ্বাস। সেই যে নদী, গেরুয়া নদী, সারা দুপুর একা, তার কাছে কি এখনো যাস? হয় কি তোদের দেখা? ছেলেবেলা, অনেকটা পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। সময় মাঠের ধুলো কাদা অঙ্গে মেখেছি, হাত ছেড়ে তোর অন্য হাতে এ হাত রেখেছি। রোদ বৃষ্টি আলো ছায়ায় পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি। তোরই কাছে রেখে এলাম লাটাই গুলি ঘুড়ি, কদম পলাশ শিউলি শামুক কদমা নাড়ুমুড়ি। তোরই কাছে গচ্ছিত যে আমসত্ত্ব আচার, আরো অনেক মহার্ঘ সব রসদ সুখে বাঁচার। পা রেখেছি দূরের পথে, চলে এলাম দূরে, ফুসলে এনে গোলক ধাঁধায় কে যে দিল পুড়ে। এখন বৃষ্টি কাঁচের বাইরে ছোঁয় না সে আমাকে। মহালয়ার সোনার সে ভোর অন্য কাউকে ডাকে। ঢাকের বাজনা ধুনুচি নাচ হারিয়ে গেছে দূরে। এখন জীবন ছন্দে বাঁধা হিসেব করা সুরে। ছেলেবেলা, রাগ করিস না, সুখে নেই রে আমি। জীবন পুজোয় তোকেই হয়তো করলাম প্রণামী। রাগ করিস না ছেলেবেলা, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার কথা হবে। আবার যাব শিউলি ভোরে তোর সাথে ফুল আনতে। মেঘ নদী আর পাখির খবর আবার যাব জানতে। দেখা হবে, দেখা হবে, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার দেখা হবে। ধন্যবাদ সৌমেন, ধন্যবাদ মৌসুমী। সঞ্জয় বাবু ধন্যবাদ। রানী বন্দ্যোপাধ্যায়, রাধেশ্যাম সাহা, সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার একটি কি কবিতা বলি, এবার কবিতা অনেক আছে কিন্তু কোনটা আপনাদের ভালো লাগবে তাই চিন্তা করছি। মৌসুমি টাইম বলবে কতক্ষণ। আমি একটা সুকুমার রায়ের একটি কবিতা আবার বলতে চাই। সুকুমার রায়কে অবশ্যই আমাদের স্মরণ করা উচিত, কিন্তু সুকুমার রায়কে আমরা সেরকমই জানি, হাসির রাজা, আবোল তাবোল তার বিখ্যাত কবিতা। কিন্তু আমি সুকুমার রায়ের একটা একদম অন্যরকম কবিতা বলছি। সে কবিতার নাম হচ্ছে বর্ষশেষ। হ্যাঁ, এর সবে তো ফেব্রুয়ারি মাস পড়লো, আমরা পুরনো বছরকে বিদায় জানালাম, নতুন বছরে আছি, কিন্তু কবি বর্ষশেষ নিয়ে তার কীরকম ভাবনা সেইটা এই কবিতার মধ্যে দিয়ে খুব সুন্দর ফুটে উঠেছে। শোনো রে আজব কথা, শোনো বলি ভাই রে, বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে, ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নতুন বরস আসে কোথা হতে বলো হে। কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে। পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার, ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার। কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ, হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ। রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায়, বিনা কাঁটা কম্পাসে বিনা কলকবজায়। ঘুরপাকে ঘুরে বলে চলে কত ছন্দে, তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে। সুকুমার রায়ের এরকম একটি কবিতা খুবই আনকমন আমার মনে হয়েছিল, তাই জন্য এটি পড়লাম। এবার জীবনানন্দকে একটু মনে করতেই হয়। জীবনানন্দ সে একটি কবিতা আকাশ লীনা। জীবনানন্দের সম্পর্কে দু চার কথা বলতেই হয়। তা হলো যে এই কবির মূল্যায়ন কিন্তু শুরু হয় তার মৃত্যুর পরে। তিনি বরিশালের কবি। তার কবিতা হয়তো খুব মঞ্চে সবাই নিতে পারেন না, কারণ এই কবিতা হলো আত্মমগ্নতার কবিতা, আত্মস্থতার কবিতা। কাজেই জীবনানন্দকে স্মরণ করতেই হয় আমাদের। কবিতার নাম আকাশ লীনা, কবি জীবনানন্দ দাশ। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে। যুবকের সাথে তুমি যেও না কো আর, কি কথা তাহার সাথে, তার সাথে। আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। এবার শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়কে মনে করতেই হয়। সুনীল, শক্তি, সুভাষ আমরা একসাথে আলোচনা আমরা জানি তিন ত্রয়ী এরা। তো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা
এই কবিতাটি খুব বিখ্যাত, সবাই জানে প্রায়। যেতে পারি কিন্তু কেন যাব। কবিতাটি মধ্যে একদিকে জীবন, একদিকে মৃত্যু, এই দুয়ের দোলাচল, একদিকে আসক্তি, একদিকে অনাসক্তি। কবি শক্তি চট্টোপাধ্যায় আমরা জানি এরকমই একজন কবি, যিনি কি বলবো, তাকে একসময় মৃত্যু হাতছানি দিচ্ছে, এই কবিতার মধ্যে পাচ্ছি একসময় জীবনও হাতছানি দিচ্ছে। বলছি, যেতে পারি কিন্তু কেন যাব। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দু হাতে, এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব। সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, যাব, কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। একাকী যাব না অসময়ে। কতক্ষণ হলো মৌসুমি? ও বাবা, 1 ঘন্টা তো হতেই চললো, শেষ করব? পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা বলতে হবে। পূর্ণেন্দু পত্রীর কথোপকথন। আপনারা বোর হয়ে যাচ্ছেন কিনা আমি জানি না, আমাকে মৌসুমি কিচ্ছু বলছে না। কথোপকথন নামে পূর্ণেন্দু পত্রীর অনেকগুলি কবিতা আছে। এটি 23 নম্বর কথোপকথনের কবিতা। এখানে দুটি চরিত্র, একটি নন্দিনী, একটি শুভঙ্কর, তার প্রেমিক। তো দুটি চরিত্রই আমি বলছি, আপনারা বুঝতেই পারবেন কোনটা কার বলা। প্রথমটা বলে দিই। নন্দিনী বলছে, কাল তোমাকে ভেবেছি বহুবার। কালকে ছিল আমার জন্মদিন, পড়েছিলাম তোমারই দেওয়া হার। আমার হার কি আমার চেয়েও বড়? বালিকে তুমি বিলোলে আলিঙ্গন, সমুদ্রকে দিলে না কুটো খড়। আমার কি দোষ? ডেকেছি বহুবার, কিন্তু তোমার এমন টেলিফোন ঘাটের মরা, নেই কোনো সার। বাতাস ছিল, বাতাসে ছিল পাখি। আকাশ ছিল, আকাশে ছিল চাঁদ। তাদের বললে খবর দিত নাকি? আজ্ঞে মশাই, বলেছিলাম তাও। তারা বলল ঢুকছি লোডশেডিংয়ে, নড়তে চড়তে পারবো না এক পাও। আচ্ছা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, আমার মনে হয় এটা ভালো লাগবে আপনাদের। আমি চেষ্টা করেছি বিভিন্ন কবির কবিতার কালেকশন আপনাদের শোনাতে, কেমন লাগছে আমি জানি না। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা হওয়া না হওয়ার গল্প। এই কবি সম্পর্কে একটি কথা না বললেই নয়।
ইনি হচ্ছেন একজন আমৃত্যু রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় গর্জে উঠেছেন। এই কবিতার মধ্যে দিয়ে আমরা প্রথমে একটু স্বপ্নভঙ্গের কথা পাব, কিন্তু পরে আমরা দেখব তিনি দেশের প্রতি, সমাজের খেটে খাওয়া মানুষের প্রতি নিজেকে সবসময় এক করে ভাবতেন। শুরু করছি হওয়া না হওয়ার গল্প, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি হতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচে শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ। যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, বারবার তাকে অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো, এইখানি তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে, ও কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি শেখাও? আগুন, এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি। আমি জেগে থাকি। আমি মনে হয় শেষ করি এবার। আমি লাস্ট কবিতাটা দিয়ে শেষ করছি, সেটি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মৌসুমী, সৌমেন, শেষ করি এবার।
শেষ বেলায় যাচ্ছি বলেই কবিতাটি বেছেছি যাবার বেলায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা, তাদের আমি দেখছি, তবে দিচ্ছি না আর কাউকে সাড়া। ডাকছে তারা, ডেকেই যাচ্ছে, বড্ড ভালো বাস্ত যে, তাই বলে কি ফিরবো নাকি? ফিরতে ভীষণ ভয় করে যে, ফেরা মানে বন্ধ কোটর, সেই যেখানে বয় না হাওয়া। এক জীবনের জন্য আবার সেইখানেই আটকে যাওয়া। যতই ডাকুক ফিরছি না আর, তাই চলেছি নতুন ঘরে। তবুও বলি যাবার বেলায় মনটা যেন কেমন করে। শুভরাত্রি, সকলে খুব ভালো থাকবেন। কেমন লাগলো আপনাদের আমি জানি না, কতটা ভালো লাগাতে পারলাম, কিন্তু গানের তরী গ্রুপকে আবার অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটি সুযোগ দেওয়ার জন্য। শুভরাত্রি, নমস্কার।